আসসালামু আলাইকুম। পিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। মাসব্যাপী কর্মসূচিতে টিকা পাবে 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশু কিশোর। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন শুরু। দানবীয় শাসন প্রতিষ্ঠার কারণে অনিবার্য হয়ে উঠেছিল 24 জুলাই গণঅভ্যুত্থান, বললেন চিফ প্রসিকিউটর। অন্ধকারে নয়, সবার চোখের সামনে স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিইসি। জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজায় যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় আগামীকাল মিশরে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা। গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে, মন্তব্য জাতিসংঘের বিশেষজ্ঞদের। এবং ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা ও কলম্বিয়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে এখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রফেসর ইউনূস 13 অক্টোবর ফোরামের মূল অধিবেশনে বক্তব্য দিবেন। পাশাপাশি ওর মহাপরিচালক কিউ টং ইউ এর সাথে বৈঠক সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার 15 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকা ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সে প্রায় 4,90,00,000 শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। সকালে আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও এ সময় উপস্থিত ছিলেন। ভিকারুন্নেসা নূন স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শাহিদ জাহিদের প্রতিবেদন। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডের সংক্রমণ বেশি, আর টাইফয়েডে মারা যাওয়া মানুষের 68% হচ্ছে শিশু। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এই তথ্য বাস্তবতায় শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো টিকাদান কর্মসূচি শুরু হলো দেশব্যাপী। উদ্বোধনী আয়োজনে স্বাস্থ্য উপদেষ্টা টাইফয়েড টিকা ক্যাম্পেইনে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে, তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই। আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, হাটে বলবেন, বাজারে বলবেন, যত জায়গায় বলা যায় এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই 8,000-এর কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, টাইফয়েডের এই টিকা নিরাপদ এবং বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা যদি এখন টিকা না নেন, আগামী বছর কিন্তু আসলে এই টিকাটা আর আপনাদের দেওয়া হবে না। এই ব্যাপারগুলো আসলে আমরা এইভাবে বলতে চাই না। আপনার টিকা সবসময় এটা হচ্ছে সরকারিভাবে যে রাষ্ট্রীয় কর্মসূচি, সেখানে টিকাটা দেওয়া হবে না। এর মানে এই না যে আসলে টিকাটা আপনারা পাবেন না, কিন্তু তখন সেটা ব্যক্তিগতভাবে নিতে হবে। টাইফয়েড যে রোগটা,
এটার বিস্তার ঘটে কিন্তু সবসময় খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অরোফিক্যাল রুট। ফলে খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই, তাহলে বেশিরভাগ সময়ই এই টাইফয়েডকে এড়ানো সম্ভব। এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এবং আমরা বাংলাদেশ সবসময় এই টিকাদান ক্যাম্পেইনগুলো খুবই সফলভাবে করেছে। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এক মাসে এত বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ দেশে এটাই প্রথম। আর এই উদ্যোগে স্বতঃস্ফূর্ততাও হয়ে ওঠে লক্ষণীয়। আমরা রেজিস্ট্রেশন করি না, এখন রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়েছি টাইফয়েডের টিকা দেওয়ার জন্য। টাইফয়েড হলে শিশুরা অসুস্থ হয়ে যায়, তাই বলে টিকা দেওয়া উচিত আমাদের। টাইফয়েডটা যাতে আমাদের জ্বরটা যাতে না হয় আর আমরা যাতে ভালো থাকতে পারি, তাই আমরা টিকাটা দিয়েছি। আমরা যেন টাইফয়েডে আক্রান্ত না হই সেই জন্য আমরা এই টিকাটা নিয়েছি। টাইফয়েডের এই টিকাদান চলবে 13 নভেম্বর পর্যন্ত এবং টিকা পেতে জন্ম সনদ বাধ্যতামূলক নয়, জানাচ্ছেন সংশ্লিষ্টরা। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি। এই টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরে এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। কোনো রকম গুজবে কান না দিয়ে শিশুদের টাইফয়েডের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা। রিপোর্ট দিনার সুলতানার। 2021 সালের এক সমীক্ষায় দেখা গেছে দেশে প্রায় 8,000 মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে, যার 68%ই 15 বছরের কম বয়সী শিশু কিশোর। টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রমণ রোগগুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম। আর তাই দেশে প্রথমবারের মতো মাসব্যাপী শুরু হলো টাইফয়েড টিকার ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় প্রায় 5 কোটি শিশু কিশোরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। আমাদের দেশে ইতিপূর্বে এত অধিক সংখ্যক টিকা একসঙ্গে কখনো দেওয়া হয়নি। স্কুলের বাইরে যারা আছে সবাই তো স্কুলে পড়ে না, তাদেরকে হোয়াইট লিস্টিং বলছি আমরা, তাদেরকেও মানে কেউ যেন কোনোভাবে বাদ নাই। আর কেউ যদি অসুস্থতার কারণে ওই সময় দিতে না পারে তাকে পরবর্তী, আপনি তো জানেন যে 12 অক্টোবর থেকে শুরু করে 13ই নভেম্বর পর্যন্ত এটা চলবে। সো এইটার দীর্ঘমেয়াদী সময়ে চলবে। এই জন্য আমরা আশাবাদী যে আমরা প্রায় 100%-এর কাছাকাছি আমরা এটা একটা ফলপ্রসূ টিকাদান কর্মসূচি হিসেবে চিহ্নিত হবে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ। নেপাল, পাকিস্তান সহ আরও 8টি দেশে এই টিকা দেয়া হয়েছে। টিকাটির বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। এখানে যে টিকাটি ব্যবহার হচ্ছে এটাকে আমরা বলি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এটার মধ্যে দুটো উপাদান আছে, একটা হচ্ছে পলিস্যাকারাইড আর একটা হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে টাইফয়েডের রোগের বিরুদ্ধে সবচেয়ে নিরাপদ টিকা এবং এটা সবচেয়ে লেটেস্ট ভ্যাকসিন। WHO এটাকে প্রিকোয়ালিফাই করেছে। এই টিকার কার্যকারিতা 85 থেকে 90 ভাগ। অর্থাৎ যদি 1 ডোজ টিকা শিশু নেয় তাহলে তার শরীরে এই রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে এটা 4 থেকে 5 বছর এটা অব্যাহত থাকবে। আমার অনুরোধ থাকবে সবাই যেন টিকাটা নেয়, কারণ এই ক্যাম্পেইনের পরে কিন্তু এই টিকাটা আর এই বয়সে এরা পাবে না। টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরেই এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বিভ্রান্ত না হয়ে শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ পৃথিবীতে 8ম রাষ্ট্র এবং এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন। বাংলাদেশ সরকার কখনোই নিরাপত্তা বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ কর্মসূচিতে কোনো ভ্যাকসিন অন্তর্ভুক্ত করে না। অতএব আমরা আশ্বস্ত করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটার মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে, এরপরই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, ফলে টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানান বিশেষজ্ঞরা। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন আমলের 15 বছরে শেখ হাসিনার সরকার
পরিণত হয়েছিল দানবীয় সরকারে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আজ প্রথম দিনে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম আর দুঃশাসনের মধ্য দিয়ে দেশে এই দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। রিপোর্ট আরফিন মাসুদের। গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার দীর্ঘ প্রক্রিয়ার পর রবিবার শুরু হয় রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই ধাপের প্রথম দিনের বিচারিক কাজ। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কেবল জুলাই আন্দোলনের হত্যা ও নির্যাতন নয়, তুলে ধরেন 1972 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন শাসন আমলে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস সহ বিচার বহির্ভূত হত্যা, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি আর অপশাসনের চিত্র। মামলাটির কার্যক্রম প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের দুঃশাসন দেশে দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। এ কারণে অনিবার্য হয়ে উঠেছিল 24 জুলাই গণঅভ্যুত্থান। 15 বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল, 2009 সালের 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে। পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে 2024-এ আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায়, তাদেরকে হত্যা করে। শুধু সাধারণভাবে আক্রমণ, পুলিশ দিয়ে আক্রমণ তা নয়, এখানে সকল বাহিনীকে ইনভলভ করা, হেলিকপ্টারের মতো সামরিক যান, ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, লিথাল ওয়েপন, এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র, এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এবং এটা হঠাৎ করে তারা করেনি, তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই 2024-এ এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই 2024-এর বিপ্লব হয়েছিল। বিচার কাজে সরাসরি সম্প্রচারের সময় বুধবার চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা করা হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অপরাধীদের রক্ষা করার কোনো পায়তারাই সফল হবে না। আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এইটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং, এভিডেন্সগুলো কতটা অকাট্য, সেটা তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনার আমলে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করবেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তা খণ্ডন করার সুযোগ পাবেন, যার মধ্য দিয়ে শেষ হবে এই ধাপ। আর যুক্তিতর্ক শেষে মামলাটি পৌঁছাবে রায়ের পর্যায়ে। আরফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।
নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অন্ধকারে নয়, সবার চোখের সামনে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় কমিশন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিইসি বলেন, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সাংবাদিক, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী, তাই তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিন। আমাদের সম্পর্কে যখন আপনারা কোনো কিছু প্রচার বা অপপ্রচার যখন শুনবেন, দয়া করে একটু ফ্যাক্টসটা চেক করে নেবেন। আমরা একটা ফ্যাক্টস সেন্ট্রাল একটা সেল খুলতেছি আমরা, যেখান থেকে কারেক্ট ইনফরমেশন পাওয়া যাবে। খারাপ যদি কিছু পায়, ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। এখন যেটা তথ্যভিত্তিক নয়, যা তথ্যভিত্তিক নয় সেই জিনিসটা শেয়ার করলে তো এটা একটা কোনো অসুবিধা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে ৮০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি। আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি পাহাড়ি বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল বলে অভিযোগ করেন। বিগত 2014, 2018 এবং 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া। ইতিমধ্যে 60% নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এবছর প্রায় 31,000 প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি। এছাড়াও প্রায় 80,000-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। শুধু বাহকদের নয়, মাদকদের গডফাদারদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নির্বাচন দেখতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে চায় এদেশের মানুষ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত প্রয়াত ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ বনির 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, চাপিয়ে দেওয়া কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে পরাজিত করার শক্তি এদের মানুষের আছে। 24শে জুলাইয়ের অংশে আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি, শুধু একটা মাত্র লক্ষ্য, যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে, সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে, তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে। একই সঙ্গে এই দেশের মানুষ
সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রতিবেশী দেশ মিশরে যাচ্ছেন বিশ্ব নেতারা। আগামীকাল শার্ম আল শেখে এই বৈঠক হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। বৈঠকে 20টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রতিবেশী দেশ মিশরে যাচ্ছেন বিশ্ব নেতারা। সোমবার শার্ম আল শেখে এ বৈঠক হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ আন্তর্জাতিক সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। মিশর জানিয়েছে এ বৈঠকে 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। মিশর সরকার এক বিবৃতিতে বলেছে, বৈঠকের লক্ষ্য হল গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি ও স্পেনের পাদ্রো সানচেজও অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখোও তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ফিলিস্তিন সংগঠন হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উপকূল বরাবর উত্তর দিক থেকে পায়ে হেঁটে কেউ কেউ গাড়ি বা গরুর গাড়িতে চড়ে তাদের পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত গৃহের দিকে ফিরে যাচ্ছেন। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এক চুক্তির প্রথম ধাপে ইসরায়েল সেনারা আংশিকভাবে পিছু হটে গেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে এবং দুর্ভিক্ষ কবলিত উপত্যকায় বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি সহিংসতার একটি রূপের অবসান ঘটিয়েছে, কিন্তু সংগ্রাম এখনও চলছে। এদিকে মিশরের সড়ক দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের ৩ জন কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লোহিত সাগরের উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র শার্ম আল শেখের কাছে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও 2 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা গাজার যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত কাতারি প্রতিনিধি দলের সদস্য, তবে এটি নির্ভরযোগ্য কোনো সূত্র নয়। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল যখন সোমবার শার্ম আল শেখ গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজীব রেজা, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় আরও বেশি ত্রাণ, বিশেষ করে তাঁবু ও ক্যারাভ্যান প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার উপযুক্ত আবাসনের অধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টার বালাকৃষ্ণন রাজগোপাল বলেন, ইসরায়েলি সেনারা যেসব এলাকা থেকে পিছু হটছে সেখানে ভগ্নস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজার 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাধ্য হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। রাজাগোপাল গাজায় ঘরবাড়ি ধ্বংসের বর্ণনা দিতে ডেমিসাইড শব্দটি ব্যবহার করে বলেন, গাজার আবাসন ধ্বংস করা গণহত্যার অন্যতম মূল উপাদান। তিনি বলেন, এটি যেন আরেকটি নাকবা। 1948 সালে ইসরায়েল সৃষ্টির সময় ফিলিস্তিনিদের জাতিগতভাবে উৎখাতের ঘটনাকে স্মরণ করিয়ে দিনে তিনি যোগ করেন, গত 2 বছরে যা ঘটেছে তা একেবারে একই রকম। এদিকে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পুনর্গঠনে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গাজা সিভিল ডিফেন্স, পুলিশ ও পৌরসভা দলের মাধ্যমে পরিচালিত 850টির বেশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, যেখানে ধ্বংসস্তূপ সরানো, মরদেহ উদ্ধার ও বিধ্বস্ত এলাকাগুলোকে নিরাপদ করা হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে প্রায় 150টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, শুধু ওই শহর থেকেই 28টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এজেন্সিটি আরও জানিয়েছে, পানি ও নিষ্কাশন লাইন পুনঃস্থাপনের জন্য 900টিরও বেশি সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে অতি সীমিত সম্পদে, কারণ ইসরায়েলের অপর
অবরোধ এখনও বলবৎ রয়েছে, যা জ্বালানি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। গণহত্যার সময় ইসরায়েলি হামলায় অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক যান ও সিভিল ডিফেন্স কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। এদিকে ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলকে আরও সীমান্ত পারাপার খুলে দিতে আহ্বান জানিয়েছেন, যাতে গাজার সহায়তা পৌঁছানো যায়। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ইসরায়েল অনুমতি দিলে তারা গাজা জুড়ে 145টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালু করতে প্রস্তুত। মার্চ মাসে ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ করার আগে জাতিসংঘের বিভিন্ন সংস্থা 400টি বিতরণ কেন্দ্রে খাদ্য সরবরাহ করত। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গতকাল শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কাবুল দাবি করেছে তাদের অভিযানে 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। অন্যদিকে সংঘর্ষকালে আফগান সীমান্তের 19টি ফাঁড়ি দখলে নেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর ধারাবাহিকতায় গত রাতে ওই সংঘর্ষ হয়। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম টোলো নিউজ আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দিয়েছে। তাতে বলা হয়, পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে। অভিযানে 20 জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন। পাকিস্তান তাৎক্ষণিকভাবে তালেবান সরকারের এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। আজ সকালে তালেবান কর্তৃপক্ষ জানায়, তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে 3টি ফাঁড়ি দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজিমিদ গত রাতে বলেন, আফগানিস্তানের ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এক্সে তিনি বলেন, অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, দেশটির সেনারা 19টি আফগান সীমান্ত ফাঁড়ি দখল করেছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, এসব ফাঁড়িতে থাকা আফগান যোদ্ধারা হয় নিহত হয়েছেন, নয় পালিয়ে গেছেন। সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF বাহিনী। এতে অন্তত 60 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বিবিসি বলেছে, শনিবার RSF একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত একটি বাস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে হামলা চালায়। হামলায় 60 জন নিহত হয়েছেন। সেখান থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী RSF এর মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় 2.5 কোটি মানুষ তীব্র দুর্ভোগের মুখে পড়েছেন। আবারও ফিরছি দেশের খবরে। সারা দেশের মতো আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বিভাগে 9 মাস থেকে 15 বছরের প্রায় 97 লাখ শিশুদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঐতিহ্যবাহী মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটি পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ঐতিহ্যবাহী এই মসজিদে 14,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসজিদের খতিব আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূর উল্লাহ নুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মুসল্লি কমিটির সভাপতি সালাহ উদ্দিন কাশিম খান, দৈনিক আজাদীর সম্পাদক M.A. মালিক, মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন।
শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সফল করার উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরী চন্দনপুরা গুল এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি বলেন, কমিউনিটি পর্যায়েও টিকাদানে যেন কোনো শিশু বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মেয়র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক প্রচারণা ক্যাম্পের উদ্বোধন করেন। এই সময় সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জা চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আমাদের চারপাশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য। এই অপতথ্য মোকাবেলায় তথ্য ক্যাডার কর্মকর্তাদের অত্যন্ত শক্ত ভূমিকা পালন করতে হবে। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে 12 সপ্তাহব্যাপী বিসিএস তথ্য 42তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক, প্রশিক্ষণ ও অনুষ্ঠান, পাঠ্যধারা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মারুফ নওয়াজ, পরিচালক প্রশাসন ও উন্নয়ন মোসাম্মদ রহিমা আক্তার এবং পাঠ্যধারা পরিচালক মোহাম্মদ আবুজার গাফরিদ বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন অন্তত 20 থেকে 25টা অপতথ্যের শিকার হচ্ছি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে অপতথ্য ও গুজব মোকাবেলায় ভূমিকা রাখতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার সচিব। একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তথ্য ক্যাডার কর্মকর্তাদের বলিষ্ঠ ভূমিকা কামনা করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। মিথ্যা তথ্য প্রতি মুহূর্তে কিন্তু আমরা অপতথ্য, মিথ্যা তথ্যের শিকার হচ্ছি এবং তথ্য ক্যাডার কর্মকর্তা যারা, তাদের এই ক্ষেত্রে অত্যন্ত শক্ত একটা ভূমিকা পালন করতে হবে। আমরা জানি কিভাবে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করতে হয় এবং কিভাবে লিখতে হয়, কিভাবে অপতথ্যের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সেটা খুব ভালোভাবে কাজে লাগাবেন এবং নিজেদেরকে নতুন করে আবিষ্কার করবেন যে আপনি অনেক কিছু পারেন আগে যা পারেননি। কর্মশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কর্মরত তথ্য ক্যাডারে মোট 22 জন কর্মকর্তা অংশ নেন। চট্টগ্রামে ইউএসটিসি মেডিকেল কলেজের 12তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মরহুম ডাক্তার নাজমুল মোর্শেদ চৌধুরীর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউএসটিসির এনএক্স ভবন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার জসিমউদ্দিন, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা যুগ্ম সম্পাদক ডাক্তার রিফাত কামাল রনির পরিচালনায় অন্যান্যের মধ্যে জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার তমিজ উদ্দিন আহমেদ মানিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার ফয়জুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার বেলায়েত হোসেন ঢালি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। সপ্তাহের শুরুতে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,762.38, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.23 কম। এছাড়া সিএসএ 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,830.66, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.13 কম। আজ 194টি কোম্পানির 15,74,322টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 10,38,68,000 টাকারও বেশি। এর মধ্যে 32টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 147টির কমেছে এবং 15টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার যাচ্ছি আবহাওয়া সংবাদে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৪৯ এবং সূর্যাস্ত ৫টা ৩০। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর ৪টা ৫৩, জোয়ার বেলা ১১টা ৪৬। পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা ৫টা ৪৯ এবং জোয়ার রাত ১১টা ৫৯।